ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ কর্মী সমর্থকদের শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আইপ্যাকের সদস্যরাও। হামলার হাত থেকে রেহাই মেলেনি তাদেরও। অভিযোগ, শারীরিক নিগ্রহ করার পাশাপাশি তাদের গাড়িও ভাঙচুর করা হয়। অভিযোগ, তিনিও আক্রান্ত হন বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের হাতে। দলীয় সূত্রে খবর, এদিন সকাল থেকেই ত্রিপুরার তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের নেতৃত্বে ত্রিপুরার জন্য তৃণমূলের হয়ে প্রচার অভিযান চালানো হচ্ছিল। অভিযোগ, সেই সময় হঠাৎই প্রচার গাড়ির ওপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই সময় তারা ভিডিও করতে গেলে তাদের হাত থেকে ফোন কেড়ে নেওয়া হয়। গাড়ি ভাঙচুর করার পাশাপাশি তাদের ওপর হামলাও চালানো হয়। এর ফলে আইপ্যাকের সদস্যদেরও প্রচণ্ড মারধর করা হয়। তৃণমূলের তরফে অভিযোগ, বিপ্লব দেবের সরকার আবার তৃণমূলকে ভয় পেয়েছে, তাই তাদেরকে বারবার আক্রমণ করে আটকাবার চেষ্টা করছে। তবে তৃণমূল যে বারবার এই আক্রমণ মোটেই সহজভাবে মেনে নেবেন না, তা ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিলেন তৃণমূল নেতৃত্ব। আক্রান্ত তৃণমূল নেতা কর্মীরা প্রশ্ন তোলেন, তৃণমূলের একজন সাংসদ ও তৃণমূল কর্মীরা যদি এভাবে আক্রান্ত হয়, তাহলে ত্রিপুরার মানুষের নিরাপত্তা কোথায়? সুস্মিতা দেব বলেন, বিপ্লব দেবের নেতৃত্বে দুয়ারে গুন্ডারাজ চলছে। টুইট করে ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দেন লুইস ইনহো ফালেইরো। এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি পদে নিযুক্ত হলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবার একটি চিঠিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আনন্দের সঙ্গে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইস ইনহো ফালেইরোকে তৃণমূলের জাতীয় সহসভাপতি পদে মনোনীত করেছেন। কংগ্রেসের টিকিটে দুবার গোয়ায় মুখ্যমন্ত্রী হন লুইস ইনহো ফালেইরো। এবার তাকে তৃণমূলের জাতীয় স্তরে জায়গা দিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, লুইস ইনহো ফালেইরোর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন আরও অনেকে। ইতিমধ্যেই সৈকত শহরে সংগঠন মজবুত করতে তৎপর তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ সফর সেরে আগামী সপ্তাহে গোয়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের টিকাকরণ কর্মসূচির তুলনা সারা বিশ্বের সঙ্গে হচ্ছে। যে দ্রুততায় 100 কোটি ভ্যাকসিনেশন হয়েছে, তা নিয়ে আলোচনা হচ্ছে। ভারতের শক্তির আঁচ সবাই পাচ্ছে। এদিন জাতির উদ্দেশ্যে ভাষণে আরও একবার নতুন ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী। नए अध्याय की रचना है। ये उस नए भारत की तस्वीर है जो कठिन लक्ष्य निर्धारित कर उन्हें हासिल करना जानता है। ये उस नए भारत की तस्वीर है जो अपने संकल्पों की सिद्धि के लिए परिश्रम की पराकाष्ठा करता है। साथियों, आज कई लोग भारत के वैक्सीनेशन प्रोग्राम 130 কোটি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 100 কোটি ভ্যাকসিনেশনে দেশ অসাধারণ সাফল্য পেয়েছে। এই সাফল্যের জন্য দেশবাসীকে অভিনন্দন। কঠিন লক্ষ্য নির্ধারণ করে তা পূরণ করার ক্ষমতা রাখে নতুন ভারত। भी मिली। कल 21 अक्टूबर को भारत ने 1 बिलियन 100 करोड़ वैक्सीन डोज का कठिन लेकिन असाधारण लक्ष्य प्राप्त किया है। इस उपलब्धि के पीछे 130 करोड़ देशवासियों की कर्तव्य शक्ति लगी है। इसलिए ये सफलता भारत की सफलता है, हर देशवासी की सफलता है। मैं इसके लिए सभी देशवासियों को हृदय से बधाई देता हूं। साथियों, 100 करोड़ वैक्सीन डोज ये केवल
एक आंकड़ा नहीं है। ये देश के सामर्थ्य का प्रतिबिंब है। इतिहास के এদিন আবারও সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই স্লোগান শোনা যায় মোদির গলায়। তিনি বলেন, দেশের সবার সমান অধিকার রয়েছে, ভ্যাকসিন সবার জন্য। এখানে ভিআইপি নামের কোনো ক্যাটাগরি নেই। সমস্ত দেশবাসীর সাহায্যে দেশে 1 বিলিয়ন ভ্যাকসিনেশন দেওয়া সম্ভব হয়েছে। अगर बीमारी भेदभाव नहीं करती तो वैक्सीन में भी भेदभाव नहीं हो सकता। इसलिए ये सुनिश्चित किया गया कि वैक्सीनेशन अभियान पर वीआईपी कल्चर हावी न हो। कोई कितने ही बड़े पद पर क्यों न रहा हो, कितना ही धनी क्यों न रहा हो, उसे वैक्सीन सामान्य नागरिकों की तरह ही मिलेगी। প্রধানমন্ত্রীর দাবি 100 কোটির টিকাকরণের ফলে গোটা বিশ্ব ভারতকে করোনা থেকে আরো নিরাপদ মনে করবে। ফার্মা হাব হিসেবে গোটা বিশ্ব ভারতের অবস্থান আরো মজবুত হবে। করোনার তৃতীয় ঢেউ নিয়ে বহুদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছেন চিকিৎসক মহলের একাংশ। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী উৎসবের দিনগুলিতে সবাইকে সাবধানে থাকার এবং করোনা বিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, বাইরে বেরোলে যেমন জুতো পরে বেরোনোটা আমাদের অভ্যেস, তেমনি ভ্যাকসিনেশন হলেও মাস্ক পরার অভ্যেস গড়ে তুলতে হবে আমাদের সবাইকে। जूते पहन करके ही बाहर जाने की आदत लग गई है ना, बस वैसे ही मास्क को भी एक सहज स्वभाव बनाना ही होगा। हमें सतत सावधान रहने की जरूरत है। हमें लापरवाह नहीं होना है। कवच कितना ही उत्तम हो, कवच कितना ही आधुनिक हो, कवच से सुरक्षा की पूरी गारंटी हो, तो भी जब तक युद्ध चल रहा है हथियार नहीं डाले जाते। मेरा आग्रह है कि हमें अपने त्योहारों को पूरी सतर्कता के साथ ही मनाना है। और जहां तक मास्क का सवाल है, कभी कभी जरा, लेकिन अब तो डिजाइन की दुनिया भी मास्क में प्रवेश चुकी है। मेरा इतना ही कहना है, जैसे हमें जूते पहन करके ही बाहर जाने की आदत लग गई है ना, बस वैसे ही मास्क को भी एक सहज स्वभाव बनाना ही होगा। जिनको अभी तक वैक्सीन नहीं लगी है वो इसे सर्वोच्च प्राथमिकता दें। जिन्हें वैक्सीन लग गई है वो दूसरों को प्रेरित करें। मुझे पूरा भरोसा है कि हम सब मिलकर प्रयास करेंगे तो कोरोना को और जल्द हरा पाएंगे। করোনার মতো কঠিন পরিস্থিতিতে দেশ সমস্ত কর্তব্য পালন করেছে। ভারত দেখিয়ে দিল তারা কঠিন সংকল্পের মধ্যে কঠিন থেকে কঠিনতম লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। এমনটাই শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। শুরু হয়ে গিয়েছে টি-20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছেন বর্তমান থেকে প্রাক্তন খেলোয়াড়েরাও। এবার বিশ্বকাপে নাকি ভারতই ফেভারিট। ভারতকে ঘিরে তাই প্রত্যাশা সকলেরই একটু বেশি। সেই প্রত্যাশার পারদ একটু বাড়িয়ে দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়া কিংবদন্তি ব্রেট লি। তিনি দাবি করছেন এবার বিশ্বকাপে নাকি কেএল রাহুল সর্বোচ্চ রান করবেন আর মোহাম্মদ শামি নেবেন সবচেয়ে বেশি উইকেট। দারুণ ছন্দে রয়েছেন ভারতের এই দুই ক্রিকেটার। রাহুল আইপিএলে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন, তার সতীর্থ শামিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভালো ছন্দে পাওয়া গিয়েছে। লি ছাড়া বিশ্বকাপ নিয়ে মন্তব্য করেছেন রশিদ খান। চলতি টি-20 বিশ্বকাপে স্পিনারদের রাজ চলবে মরুদেশে, এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার। আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্বিতীয় টি-20 বিশ্বকাপ খেলতে নামছেন রশিদ। মাঠে নামার আগে তার ভবিষ্যৎবাণী সংযুক্ত আরব আমিরাতের উইকেট স্পিনারদের জন্য স্বর্গভূমি হতে চলেছে। এই ক্রিকেট যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখাবে সব দলের স্পিনাররা। আর এই ভবিষ্যৎবাণী প্রমাণ করে দিয়েছেন তারই দলের ক্যাপ্টেন নবী।